আল্লাহ, ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেছেন। মাওলানা মামুনুল হক সদ্য কারামুক্ত একজন সিংহ যাকে বলা যায়। মাওলানা মামুনুল হককে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। মাওলানা মামুনুল হক প্রায় 3 বছরেরও অধিক জালিমের কারাগারে বন্দী ছিলেন। গতকালকে তিনি জামিনে মুক্তি লাভ করেছেন। ওনার জন্য আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। একই সাথে আমরা আজকে বলতে চাই যে মাওলানা মামুনুল হককে নিয়ে যারা সমালোচনায় মুখর, বাংলাদেশের একদল কথিত বুদ্ধিজীবী সুশীল, এরা প্রতিনিয়ত মাওলানা মামুনুল হককে নিয়ে সমালোচনায় ব্যস্ত রয়েছেন। সমালোচনা হাসিনা ফ্যামিলি আমার কাছে গোপন যে তথ্যটা, সেটা হচ্ছে তারা $35 বিলিয়ন মালিক। বাংলাদেশের রিজার্ভে আছে এখন 15 বিলিয়ন। এর চাইতে বেশি সম্পদের মালিক হচ্ছে হাসিনা, রেহানা এবং তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। আসসালামু আলাইকুম দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব মুক্তির পরে আবারও গর্জে উঠলেন ভাস্কর্যের বিরুদ্ধে। চাই সেটা শেখ মুজিবুর রহমানের হোক বা জিয়াউর রহমানের হোক, যদি সেটা ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর যদি ভাস্কর্য হয়, তার সাথে কি ব্যবহার করতে হবে সেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। অগ্নিঝরা বক্তব্য দিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, হয়তো ভিডিওর শুরুতেই কিছু অংশ আপনারা শুনেছেন। এটা কিন্তু অনেকেই মনে করতে পারেন যে সেই অনেক আগের ভিডিও। না ভাই, এটা মুক্তি পাওয়ার পরেই কিন্তু একটি সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্যটি দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কত কোটি টাকা আছে এবং তাদের কত সম্পদ আছে, যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তাজ হাশমি নামক একজন নেতাকর্মী। লাইভ টক শোতে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আল্লামা মামুনুল হক সাহেবের বীরত্বের কথা তুলে ধরে কঠিন কিছু কথা বলেছেন ফারুক হুসাইন। মূলত প্রিয় দর্শক শ্রোতা, 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন আল্লামা মামুনুল হক সাহেবের সেই অগ্নিঝরা বক্তব্যটি আগে শুনে আসি। আল্লাহ, ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেছেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ, সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। দুঃখের কথা, হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা। সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম। সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন, সেটাও আমি বলবো। সেই ভুল যদি আমিও করি, আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটার অনুভূতি দান করেন। সেটা হলো, যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো, ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ, সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়। আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ। এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা। ব্যাপারটা কি এক? এটা হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান, তাহলে আমি আপনাকে দোষারোপ করব না। তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর, তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না, যদি বুঝে করে থাকেন, গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুক। আপনি যদি বুঝে শুনে করে থাকেন, আখাফু আলাইকুমুশ শিরক, আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন, সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্বে হলে আপনারা কথা বলেন, বিলম্বে হলেও কথা বলেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে, সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে। আগের বার থেকে, আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে। শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ বড় ধরনের একটা আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছিল। এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করেনি।
শুরুই করছে মামুনুল হক থেকে, যে এদের হাত পাও গুলি সব ভাঙে দাও, তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে, এই পলিসি নিছেন। তো কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি, যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। আপনারা শুনেন, আবারও বলছি, ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যে ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি তৈরি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে কি বলতেছে ফারুক হোসেন। চলুন দ্বিতীয় নম্বরে দেখে আসি। তারপরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারে কত সম্পদ আছে সেটি নিয়ে আলোচনা হয়েছে লাইভ টক শোতে, সেটি দেখাবো। চলুন দ্বিতীয় নম্বরে মামুনুল হক সাহেবকে নিয়ে কি বলতেছে শুনে আসি। মাওলানা মামুনুল হক সদ্য কারামুক্ত একজন সিংহ যাকে বলা যায়। মাওলানা মামুনুল হককে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। মাওলানা মামুনুল হক প্রায় 3 বছরেরও অধিক জালিমের কারাগারে বন্দী ছিলেন। গতকালকে তিনি জামিনে মুক্তি লাভ করেছেন। ওনার জন্য আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। একই সাথে আমরা আজকে বলতে চাই যে মাওলানা মামুনুল হককে নিয়ে যারা সমালোচনায় মুখর, বাংলাদেশের একদল কথিত বুদ্ধিজীবী সুশীল, এরা প্রতিনিয়ত মাওলানা মামুনুল হককে নিয়ে সমালোচনায় ব্যস্ত রয়েছেন, সমালোচনা করেন। এবং তারা এটাও বলতে চান যে গতকালকে যারা মাওলানা মামুনুল হককে সংবর্ধনা দিয়েছে, যারা উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে, এদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা নানা ধরনের মন্তব্য করেন, নানাভাবে তারা প্রশ্ন তোলেন। কি যে এই 3 বছর তারা কোথায় ছিল? মাওলানা মামুনুল হকের জন্য তারা কিছুই করতে পারলো না, একটা মিছিল দিতে পারলো না। আর আজকে যখন তিনি জামিনে বেরিয়ে আসলেন, তাকে নিয়ে তাদের এই যে আনন্দ উল্লাস ইত্যাদি ইত্যাদি বলে সমালোচনা করেন। দেখুন, মাওলানা মামুনুল হকের জন্য আন্দোলন হয় নাই, মিছিল হয় নাই, এটি যেমন মিথ্যা, সঠিক তথ্য নয়, আবার এটিও পুরোপুরি সত্য নয়। যতটুকু করা দরকার ছিল ততটুকু হয় নাই, এটিও সত্য। তবে একবারেই যে হয় নাই তা কিন্তু নয়। এখন এই যে যারা আন্দোলন সংগ্রাম করছি আমরা মাওলানা মামুনুল হক সহ রাজবন্দীদের জন্য, আপনাদের এটাও বুঝতে হবে যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, এই অবস্থার মধ্যে আপনি কতটুকু নির্বিঘ্নে, কতটুকু রাজপথে আপনি আন্দোলন সংগ্রাম গড়ে তোলার সক্ষমতা রাখেন। বর্তমান যে দুঃশাসন আওয়ামী লীগের চলছে, অনেকেই বলে যেটি আইয়ুব খান, ইয়াইয়া খান, এরশাদ থেকেও ভয়াবহ এক ফ্যাসিস্ট স্বৈরাচারের দুঃশাসনের কবলে বাংলাদেশ পড়েছে। তো এরকম একটি স্বৈরাচারের আমলে আপনি আন্দোলন সংগ্রাম করবেন আর এটি নিয়ে সমালোচনাও করবেন, আসলে এটি অত্যন্ত দুঃখজনক। কালকে আমরা দেখলাম প্রায় 50,000-এরও অধিক সম্ভবত মানুষ হবে যারা জেল গেট থেকে তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসছে, এবং তাদেরকে আমরা স্যালুট জানাই যে একটা মানুষ দীর্ঘ প্রায় 3.5 বছর কারাগারে বন্দী ছিলেন। এই 3.5 বছরে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার তিনি হয়েছেন, এটা আসলে বলা বাহুল্য। এই 3.5 বছরের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, এটা আমরা প্রত্যক্ষ সাক্ষী। তারপরে তিনি বেরিয়ে আসার পরে তাকে এই যে হাজার হাজার মানুষের সংবর্ধনা, তাকে এই যে হাজার হাজার মানুষের যে অভিনন্দন, শুভেচ্ছা, এটি আসলে আপনারা প্রত্যেকেই অবলোকন করেছেন। এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি মাওলানা মামুনুল হকের প্রতি মানুষের যে ভালোবাসা, যে তার প্রতি শ্রদ্ধা, এটার এক বিন্দু পরিমাণ কমে নাই। অনেকেই তাকে নিয়ে নানান সমালোচনা, নানানভাবে তাকে হেনস্থা করা, তার সম্মান খর্ব করা, তাকে কিভাবে ছোট করা যায়, এটি নিয়ে অনেকেই কাজ করেছেন, এটি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু আপনারা কালকে তার বাস্তব প্রমাণ দেখেছেন যে একটা মানুষের প্রতি জনগণের কি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা থাকলে তার জামিনে মুক্তি লাভের পর হাজার হাজার মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য এরকম একটি তাপদাহের মধ্যে তারা ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকে। সবাই দেখেছেন আপনারা।
এরপরেও যদি বলেন মাওলানা মামুনুল হকরা ভুল করেছে, তারা অপরাধ করেছে ইত্যাদি ইত্যাদি, তাহলে বুঝতে হবে আপনাদের চোখে সমস্যা রয়েছে, কিংবা আপনারা এই আওয়ামী দুঃশাসনের ভাগিদার এবং আওয়ামী লীগকেই মূলত আপনারা সাপোর্ট দিচ্ছেন। অনেকেই বলেন আন্দোলন হয় নাই। আরে ভাই, আন্দোলন কথাই হয় নাই। আপনারা দেখেছেন রাজপথে, আপনি আন্দোলন করতে গেলে আপনার বুকে গুলি চালানো হয়। আপনি মাঠে নামলে আপনার উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ড্রিলেট গুলি পর্যন্ত চালাচ্ছে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পুলিশ বাহিনী। তো এরকম একটি অবস্থায় আপনি আর কতটুকু করবেন ভাই? আমরা তো ইতিহাস পড়েছি, আমরা সরাসরি দেখি নাই আইয়ুব খানের সেই দুঃশাসন, ইয়াহিয়া খানের সেই দুঃশাসন আমরা তো দেখি নাই। আপনারা দেখেছেন, যারা ওই সময় বড় ছিলেন বা বেঁচে ছিলেন বা যাদের জন্ম হয়েছিল, আপনারা সবাই দেখেছেন আইয়ুব খান গুলি করে কয়টা মানুষকে মেরেছে, খতিয়ানটা বের করে দেখান। ইয়াহিয়া খান কয়জন মানুষকে গুলি করে হত্যা করেছে, আপনারা একটু ইতিহাসটা বের করুন, খুবই নগণ্য। কিন্তু এই শেখ হাসিনার 15-16 বছরের দুঃশাসনে কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, কত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, তার হিসাব আছে? এখন পর্যন্ত কত মানুষ গুম অবস্থার মধ্যে আছে, তার কোনো হিসাব নেই। এরপরেও আপনারা বলছেন আন্দোলন হচ্ছে না, আন্দোলন হয় না। আরে ভাই, আন্দোলন ঠিকই হচ্ছে, কিন্তু আন্দোলন করার মতো কতটুকু পরিবেশ, কতটুকু অবস্থা আছে তা আমি আপনি সবাই জানি। তো এরকম একটি অবস্থার মধ্যে বন্ধুগণ, মানুষ যে সাহসের ভূমিকা দেখাচ্ছে, মানুষ যে সাহসের সাথে এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। একই সাথে মামুনুল হককেও আমরা ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। মামুনুল হক বাংলাদেশের মুক্তিকামী জনতার একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং তাকে আমরা একটা সিংহের মতো মনে করি। রাজপথে তিনি সিংহের মতো যেভাবে গর্জন দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতেও স্বৈরাচার ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তিনি আবারও রাজপথে নেমে সিংহের মতো গর্জন দিবেন। আজকে বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বললাম, অনেকে আশঙ্কা প্রকাশ করছে যে মাওলানা মামুনুল হক আবারও রাজপথে নামবে কিনা। অনেকেই মনে করছে তিনি আওয়ামী সরকারের সাথে আপোষ করে জেল থেকে বেরিয়ে এসেছেন বা তাকে জামিন দেওয়া হয়েছে। নিউজগুলো যদি একটু দেখায়, অনেকেই বলছেন যে সরকারের সাথে আপোষ না করলে তার বের হওয়ার কথা নয়। এটি আসলে আমি বিশ্বাস করি না। এবং মাওলানা মামুনুল হক যে ধরনের একটি আপোষহীন চরিত্র, ক্যারেক্টার, এরকম একটা মানুষ সরকারের সাথে আপোষ করে জেল থেকে বের হয়ে আসবে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কারণ মাওলানা মামুনুল হক যদি এই সরকারের সাথে আপোষ করতে নয়, তাহলে আরও অনেক আগে আপোষ করে তিনি জেল থেকে বের হতেন, আরও অনেক আগে। তার সেই সুযোগ, সক্ষমতা, যোগাযোগ সবটাই ছিল। এবং সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রী, দায়িত্বশীল ব্যক্তি অসংখ্যবার তার কাছে এই প্রস্তাব দিয়েছে যে আপনি আপোষ করেন, আপনি স্যালেন্ডার করেন, আপনি সরকারের সাথে একমত হয়ে যান, আপনার সব মামলা খালাস করে দিয়ে আমরা আপনার জেল থেকে মুক্তি দিয়ে দেব। এরকম বেশ কয়েকবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি কোনোভাবেই কোনো প্রপোজালে, কোনো প্রস্তাবে রাজি হন নাই। তো 3.5 বছর জেল খাটার পরে একটা মানুষ এই সরকারের সাথে আপোষ করবে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। যারা এই ধরনের কথা বলছেন, আমি মনে করি তারা ব্যক্তিগতভাবে মামুনুল হকের সম্মানে, মামুনুল হককে আপনারা আসলে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মন্তব্য করছেন। দয়া করে এই ধরনের উদ্ভট মন্তব্য না করার আহ্বান জানাচ্ছি। একই সাথে যারা বলছেন যে মামুনুল হক আবারও রাজপথে নামবে কিনা, আপনাদের উদ্দেশ্যে আমি পরিষ্কারভাবে বলতে চাই, মামুনুল হক গতকালকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকালকে আমরা গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল মামুনুল হকের সাথে সাক্ষাৎ করে, আমাদের গণ অধিকার পরিষদের সেই প্রতিনিধি দলটি, উনাকে আমরা ফুলের শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশের জাতীয় পতাকা ওনার গায়ে আমরা জুড়িয়ে দিই। সেই ছবি আপনারা সবাই দেখেছেন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, যে মামুনুল হককে আমরা গতকালকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি। আমি একটু ছবিগুলো আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝবেন। এই যে দেখুন প্রিয় দর্শক, 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে, তার মধ্যে 2টি কিন্তু শেষ। তো আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাওয়ার পরে ওনার বক্তব্যগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হচ্ছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সর্বশেষ ভিডিওটি যেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার পরিবারে আসলে কত সম্পদ আছে, যেটা নিয়ে আলোচনা উঠেছে লাইভ টক শোতে। তো একজন নেতাকর্মী কি বলতেছে, তাজ হাসমি নামে একজন নেতাকর্মী, চলুন তার বক্তব্য থেকে শুনে আসি। হাসিনা ফ্যামিলি আমার কাছে গোপন যে তথ্যটা, সেটা হচ্ছে তারা $35 বিলিয়ন মালিক। বাংলাদেশের রিজার্ভে আছে এখন 15 বিলিয়ন। এর চাইতে বেশি সম্পদের মালিক হচ্ছে হাসিনা, রেহানা এবং তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট সরকারকে ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে উৎখাত করা যায় নাই। হিটলারকেও ভোট দিয়ে সরানো হয় নাই, মুসোলিনি কেউ না, সাদ্দাম হোসেন কেউ না, শেখ মুজিবুর রহমান কেউ না, হাসিনাকেও আপনি ভোট দিয়ে নির্বাচন দিয়ে 1000 বছর চেষ্টা করলেও ওই পরিবারই টিকে থাকে। নির্বাচন দিয়ে হবে। মেজর আখতারুজ্জামান সাহেবকে পছন্দ করি, উনি খুব ভালো ভালো কথা বলেন, বুদ্ধিমান, প্রজ্ঞা, কিন্তু এই কথার সঙ্গে একমত হচ্ছে না। যেমন ভারতের বিজেপির যে নির্বাচনে বিজেপির ভরাডুবিও হতে পারে বলে অ্যানালিস্টরা বলছেন। কারণটা কি? ওখানকার যে ইভিএম যন্ত্র দিয়ে যে নির্বাচনটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে, তার প্রতি জনগণের আস্থা আছে। ওখানকার ব্যুরোক্রেসি, এত বড় দেশ, সবাইকে বিজেপি কিনে নিতে পারে না এবং একটা আইনের শাসন আছে বলেই ভারতে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। 2018 সালে তো আপনার বিএনপি, আপনার দল, তারা নির্বাচন করে
আবার প্রমাণিত হয়ে গেল যে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এই 2007 সালের নির্বাচনে আপনি নিজেই বললেন 5% লোকও ভোট দেয় নাই, সুতরাং এটাকে 42% বলানো হচ্ছে। এটাও তো একটা জনগণ জানে। এখন আপনি বলছেন যে আপনাকে আপনার এলাকার লোকজন ভোট দেয় নাই, বিএনপি তো নির্বাচন করে নাই। আপনি একটা পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করলে আপনাকে বিশ্বাস করতে হবে দল যদি নির্বাচন না করে সেখানে আপনি একজন বিদ্রোহী ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করেছেন দলের শৃঙ্খলা ভঙ্গ করে। বিএনপি যদি সত্যি সত্যি দলের শৃঙ্খলা রক্ষার ব্যাপারটা যদি চিন্তা করে দেখতো, আমি বিএনপির কেউ হলে কিন্তু আখতারুজ্জামান সাহেব আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি আপনাকে আমি দল থেকে বের করে দিতাম। সুতরাং আপনি দলের যে ডিসিপ্লিন ওটা রাখতে হবে। জনগণ ভোট দিচ্ছে না, তারা জানে পাকানোর খেলা আমরা কেন যাই। ইন্টারাপ্ট করলাম, আমাকে কিন্তু বহিষ্কার করে দিয়েছে। আমি কিন্তু দলের বিদ্রোহ করার পরে আমাকে বহিষ্কার করে দিয়েছে। এখন আমি করেছে। হ্যাঁ, তাহলে আপনি বিএনপির কথা কেন বলেন? বিএনপির আমি তো বিএনপি কথা বলি না, আমি বলছি জনগণের কথা বলছি। আমি জনগণের কথা বলছি ভাইয়া, আমি জনগণের কথা বলছি। জনগণ মনে করে না, আমি তো সেখানে ফিরে আসছি। জনগণ জানে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণের যে সচেতনতা সেটা কিন্তু আমি শ্রদ্ধা করি। তারা বুঝতে পারছেন এই নির্বাচন হুদাই নির্বাচন, কোন নির্বাচন না, যারা হাসিনা চায় তাকে নির্বাচন করে নিয়ে আসবে। সুতরাং জাতীয় সংসদের নির্বাচনে যখন এটা হচ্ছে, উপজেলা এর চেয়ে ইনসিগনিফিকেন্ট কিছু হতে পারে না। যেটা মারুফ সাহেব বললেন যে থানার ওসি বা ইউএনও ধমকায় উপজেলা চেয়ারম্যানকে, তার সত্ত্বেও কিছু লোক নির্বাচন করতে যাচ্ছে। যে ওই যে কিছু গম কিছু লোককে ডিস্ট্রিবিউট করা, কিছু 2-4 পয়সা যদি চুরি করতে পারে মন্দ কি? ব্যাপারটা মূল জিনিসটা হচ্ছে চুরি করা। দেশ সেবা এগুলো এখন উঠে গেছে। চুরি করার জন্য ইউএনএর দারোগার গাল খেয়েও তারা নির্বাচন করছে। সেখানে যে সরকার আইন করে দিচ্ছে। হাসমি ভাই আরেক মিনিট ইন্টারাপ্ট করি, 1 মিনিট ইন্টারাপ্ট করি। আপনি রাজনীতিবিদরা নির্বাচনে যাচ্ছে না, কিন্তু দেশের লাখ লাখ ছেলেরা বিসিএস পরীক্ষা দিচ্ছে। এই সরকারের অধীনেই তারা বিসিএস অফিসার হতে হচ্ছে। প্রশাসনে আমলাতে লোক নেওয়া বন্ধ হচ্ছে না, কিন্তু আপনি পলিটিক্যাল লোক দিকে নিতে বন্ধ করে দিচ্ছেন। তাহলে দেশটাতে এটা ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। আগামী দিনে তো রাজনীতিবিদ উপরে থাকবে না, থাকবে সব আমলারা। এই বিষয়টা আপনি চিন্তাবিদ হিসাবে চিন্তা করে দেখবেন। এই যে ভারসাম্যহীনতা হয়ে যাচ্ছে, এটা একটু কনসিডার করবেন। আপনি ফিউচার টেন্সে কেন কথা বলছেন? ইট হ্যাজ অলরেডি বিকাম এ পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে অলরেডি। ইটস এ ডিপ স্টেট দ্যাট রানস দ্য গভর্নমেন্ট। আর্মির প্রধান এবং পুলিশের প্রধান দেশ চালায়। হাসিনার চাইতে বেনজিরের ক্ষমতা কম ছিল না। এখন যিনি আইজি, তার ক্ষমতা যে কোনো মন্ত্রীর চাইতে বেশি। এবং ডিপ স্টেট যখন ক্ষমতায় বসে তখন কি হয়? ডেথ স্কোয়াড দিয়ে যখন আপনি তার ব্যবহার করবেন, যে ওকে গুম করো, ওকে খুন করো, ওকে আয়না ঘরে ভরো, তখন পুলিশ, ডিজিএফআই, আর্মি, র্যাব তাদের ভেতরে আসে। আর আমরাই তো সরকার, তাদের কথা হাসিনাকে শুনতে হচ্ছে, নাহলে হাসিনাকে উৎখাত করে ফেলবে। তাদের সুযোগ সুবিধা দিচ্ছে। এখন বিসিএস একটা 25 বছরের ছেলে, তার তো সারা জীবন পড়ে আছে। সে বেচারা যদি সরকারি চাকরি করতে চায়, কেন করবে না? তার ইচ্ছা আছে, একটা ডিসি হবে, ম্যাজিস্ট্রেট হবে, সেক্রেটারি হবে, ন্যাচারালি সে পরীক্ষা দেবে। কবে হাসিনা যাবে ততদিন পর্যন্ত আমি সরকারি চাকরি করব না। ওর তো 50 বছর বয়স হয়ে যাবে। হাসিনা গেলে তার নিকট আত্মীয় হয় ছেলে, নাহলে মেয়ে প্রধানমন্ত্রী হবে। এইটা জেনে আমার যদি 25 বছর বয়স হতো, আমিও বিসিএস করতে দিতাম। স্যার আবার ইন্টারাপ্ট করলাম স্যার। যদি ওকে বিসিএস করতে দিতে পারি সরকারের অধীনে, তাহলে আমি একটা চেয়ারম্যান মেম্বার বানাতে পারবো না কেন? আমার একটা উপজেলা নির্বাচন করতে পারবে কেন? আমার পলিটিক্যাল গ্রুপটা কেন করতে দিবেন না? আপনি ওদিকে আমলাদেরকে গ্রুপ করাচ্ছেন, পুলিশে যাচ্ছে, ম্যাজিস্ট্রেট যাচ্ছে, বিসিএস দিচ্ছে, সেটা গ্রুপ করছেন। আমার একটা পলিটিক্যাল ছেলে, সে আজকে এখানে ইউপিতে নির্বাচন করবে, উপজেলা নির্বাচন করবে, সংসদ নির্বাচন করবে, বিভিন্ন জায়গায় নির্বাচন করবে, সেটা করতে দিবেন না। এটা কেমন হলো স্যার? শতকরা 100% দ্বিমত পোষণ। তো প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। মূলত এই 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন, শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।